নমস্কার বন্ধুরা, সকলকে জানাই বেরোবে একাডেমিতে স্বাগতম। তো আজকে বেসিক্যালি আমরা পুরো পলিটি খতম করব এই একটি ভিডিওর মাধ্যমে। তো তোমাদেরকে আমি জানাবো যে পলিটি কী, পলিটি থেকে কীভাবে প্রশ্ন আসে, কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে পলিটিতে। তো যারা ডাব্লিউবি পুলিশ এক্সাম দিচ্ছ, তো তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার রিকোয়েস্ট থাকলো, কারণ যারা এই ভিডিওটি দেখবে তাদের আর পলিটির এর থেকে বাইরে কিছু পড়ার দরকার নেই। তো চলো আর কিছু না বলে ভিডিওটা শুরু করি। যারা চ্যানেলটিতে নতুন এসেছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন সেটা অন করে দিও আমাদের নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো দেখো, প্রথমে আমি কিছু পয়েন্ট নিয়ে এসেছি এবং সেই পয়েন্টগুলোর পরে আমি সেই পয়েন্টগুলো থেকে কীভাবে প্রশ্ন তৈরি হয় আমি সেগুলো তোমাদের করাবো। তো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে, রিকোয়েস্ট থাকছে এটা। এর আগে আমি কোনোদিনও পলিটি পড়াইনি, প্রথম পড়াচ্ছি। তো কেমন লাগলো, কিভাবে আমি পড়াচ্ছি অবশ্যই কমেন্টে জানিও। তো চলো শুরু করি। সংবিধানের পটভূমি। তো ভারতের সংবিধান যখন শুরু হয় তৈরি করা, তো প্রায় 1946 সালে 16ই মে ক্যাবিনেট মিশন যে পরিকল্পনা, সেই অনুযায়ী ভারতের যে সংবিধান অর্থাৎ গণপরিষদ তা গঠন করার যে দায়িত্ব তা নেওয়া হয়, ঠিক আছে। তারপর 1946 সালের নভেম্বর মাসে গণপরিষদ পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়, অর্থাৎ কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের অস্থায়ী যে সভাপতি বা চেয়ারম্যান ছিলেন তিনি হলেন সচিদানন্দ সিনহা, এবং পরবর্তীতে যে অস্থায়ী সভাপতি এবং চেয়ারম্যান সচিদানন্দ সিনহা তাকে সরিয়ে স্থায়ীভাবে রাজেন্দ্র প্রসাদকে 1946 সালে 11ই ডিসেম্বর গণপরিষদের চেয়ারম্যান বানানো হয়। তিনি একদম স্থায়ী ছিলেন, ঠিক আছে। তারপর কি রয়েছে 5 নম্বর পয়েন্ট, 1947 সালে জুলাই মাসে গণপরিষদ কর্তৃক ভারতের জাতীয় পতাকা নকশা করা হয়। তো ভারতের জাতীয় পতাকার যে নকশা তা 22শে জুলাই 1947 সালে করা হয়েছিল, এবং ভারতের যে জাতীয় পতাকা তার নকশা করেছিলেন পিঙ্গালে ভেঙ্কাইয়া। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে কি রয়েছে, 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়, এবং এই সময় সংবিধানে একটি প্রস্তাবনা, মোট 395টি ধারা এবং 8টি তফসিলি ছিল, ঠিক আছে। 1949 সালে 26শে নভেম্বর এই সময় কি গণপরিষদের যে সংবিধান তা গৃহীত করা হয়, কিন্তু কার্যকর করা হয় কবে? 1950 সালে 26শে জানুয়ারি। এই দুটো একটু দেখবে, আমি পরবর্তীতে তোমরা দেখতে পাবে যে এমসিকিউর মধ্যে এই প্রশ্নটা আমি রেখেছি যে সংবিধান গৃহীত এবং কবে কার্যকর হয়। তো কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি, এবং সংবিধানটা গৃহীত করা হয় 1949 সালে 26শে জানুয়ারি, 26শে নভেম্বর, ঠিক আছে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এরপরে আমি এমসিকিউ টাইপ নিয়ে এসেছি, কারণ এমসিকিউগুলো যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের তত বেশি লাভ, ঠিক আছে। তো গণপরিষদ খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো গণপরিষদ খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর, ঠিক আছে। তার পরবর্তীতে কি রয়েছে, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? একটা আছে গৃহীত এবং কার্যকরী। তো ভারতের যে সংবিধানটা গৃহীত হয় 1949 সালে 26শে কি নভেম্বর, ঠিক আছে। অপশান সি রাইট অ্যান্সার, 1949 সালে 26শে নভেম্বর এটা কি গৃহীত করা হয়। আর এখানে দেখতে পাবে যে কত সালে গঠিত হয়, ঠিক আছে। সরি, আর একটা প্রশ্ন হয়তো নিচে রয়েছে, আচ্ছা প্রশ্নটা আমি দিইনি, তবে আমি তোমাদের বলে দিচ্ছি। আর না, এখানে রয়েছে, দেখো, ভারতের সংবিধান গণপরিষদে কবে গৃহীত হয়, ঠিক আছে, 26শে নভেম্বর 1949 সালে, এবং কার্যকারী কবে হয়? তো কার্যকারী হয় 26শে জানুয়ারি 1950 সালে। তো এই দুটো প্রশ্নের মধ্যে অনেক কনফিউশন আসে, তো সকলে একটু দেখবে। একটা কার্যকারী যেটা 1950 সালে 26শে জানুয়ারি, আর একটা গৃহীত যেটা 1949 সালে কবে? 26শে নভেম্বর, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন আমাদের কি ছিল? প্রথম প্রশ্ন আমাদের ছিল যে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর, এবং ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 26শে জানুয়ারি 1949। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, কত সালে গণপরিষদ গঠিত হয়েছিল? তো আমরা এখনই পড়লাম 1946 সালে গণপরিষদ গঠিত হয়েছিল, ঠিক আছে। 1946 সালে আমরা এখনই পড়লাম ক্যাবিনেট মিশন প্ল্যান দিয়ে ভারতের যে গণপরিষদ তা গঠিত হয়েছিল 1946 সালে, ঠিক আছে। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট সেশন কবে অনুষ্ঠিত হয়? তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা ভারতীয় যে গণপরিষদ তার যে লাস্ট সেশন তা 24শে জানুয়ারি 1950 সালে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? তো প্রথম যে সাধারণ নির্বাচন তা 1951 থেকে 1952 সালে কি হয়? অনুষ্ঠিত হয়েছিল।
গণপরিষদের আমরা এখনই বললাম যে অস্থায়ী সভাপতি কে ছিলেন। গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। অপশন বি রাইট অ্যান্সার, সচিদানন্দ সিনহা। ঠিক আছে, তারপর কি রয়েছে দেখো, তারপর রয়েছে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন। তো গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি, নির্বাচিত সভাপতি। তারপর কি রয়েছে, আমরা এখনই বললাম কবে গৃহীত হয়, 26শে নভেম্বর 1949, এবং কার্যকর কবে হয়, 26শে জানুয়ারি 1950। অপশন এ রাইট অ্যান্সার। মুসলিম লীগ কবে গঠিত হয়। তো মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে। ঠিক আছে, এটা তোমাদের হিস্ট্রির প্রশ্ন হয়ে গেল। মুসলিম লীগ 1906 সালে হয়। এবার দেখো, মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি কবে তোলে, 1943, 1940, না 1941, না 1942? তো 1940 সালে মুসলিম লীগ কী করে পৃথক পাকিস্তানের দাবি করে, 1940 সালে। প্রশ্নটা মনে রাখবে, 1940 সালে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি করে। তারপরে 12 নম্বর প্রশ্ন কি রয়েছে, জাতীয় কংগ্রেস ভারত বিভাগের পরিকল্পনাটি কবে মেনে নেয়। তো জাতীয় কংগ্রেস ভারতের যে বিভাগ তার যে পরিকল্পনা তা মেনে নেয় 1947 সালে। ঠিক আছে, 1947 সালে তা মেনে নেয়। মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মধ্য দিয়ে জাতীয় কংগ্রেস ভারত বিভাগের পরিকল্পনাটি মেনে নেয়। ঠিক আছে, মাউন্ট ব্যাটেনের যে পরিকল্পনা তার দ্বারা জাতীয় কংগ্রেস মেনে নিয়েছিল। তারপর দেখো, গণপরিষদের আইনি উপদেষ্টা কে ছিলেন। তো গণপরিষদের যে আইনি উপদেষ্টা বি.এন. রাও। অপশন এ রাইট অ্যান্সার, বি.এন. রাও, তিনি গণপরিষদের জাতীয় উপদেষ্টা ছিলেন। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন। তো মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। ঠিক আছে, এডুকেশন মিনিস্টার। তারপরে দেখো, ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন। ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই। অপশন এ রাইট অ্যান্সার, ভারতের প্রথম রেলমন্ত্রী জন মাথাই। ভারতের প্রথম রেলমন্ত্রীকে জন মাথাই। ঠিক আছে, এবার কি 16 নম্বর প্রশ্ন, খসড়া কমিটি চূড়ান্ত পর্বে সংবিধানে কয়টি ধারা এবং কয়টি তফসিলি তৈরি করে। তো খসড়া কমিটি চূড়ান্ত পর্বে সংবিধানে 395টি ধারা এবং 8টি তফসিল। আমরা এখনই বললাম যে প্রথম পর্বে সংবিধানে 395টি ধারা ছিল এবং 8টি তফসিল ছিল। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন, কত সালে ভারতে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। তো কত সালে। অপশনে 1950 সালে 27শে জানুয়ারি, 1950 সালের 26শে অক্টোবর, 1949 সালে 26শে নভেম্বর, 1950 সালে 26শে জানুয়ারি। তো সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র সেই দিন পরিণত হয়েছিল যেদিন ভারতের সংবিধান পুরোপুরিভাবে অর্থাৎ কি কার্যকারী করা হয়েছিল। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে 1950-এর 26শে জানুয়ারি, 1950-এর 26শে জানুয়ারি। তো সেই দিন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। তারপরে দেখো, তারপর 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশের লিখিত সংবিধান নেই। ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, বাংলাদেশ। এখানে অপশন কোনটি সঠিক হবে। ইংল্যান্ডের সংবিধান নেই, না আমেরিকার লিখিত সংবিধান নেই, না রাশিয়ার, না বাংলাদেশের। তো এখানে দেখতে পাচ্ছ যে ইসরায়েল, নিউজিল্যান্ড, সৌদি আরব, কানাডা, উত্তর আয়ারল্যান্ড প্রভৃতি দেশের লিখিত সংবিধান নেই। ঠিক আছে, আর আর কার নেই, ইংল্যান্ড। ঠিক আছে, ইংল্যান্ড, ইসরায়েল, নিউজিল্যান্ড, সৌদি আরব, কানাডা, উত্তর আয়ারল্যান্ড এই প্রভৃতি দেশগুলির কারও লিখিত সংবিধান নেই। তার পরবর্তী প্রশ্ন দেখো, আজ পর্যন্ত কতবার সংবিধানের প্রস্তাবনা অংশটি সংশোধিত হয়েছে। তো আজ পর্যন্ত শুধুমাত্র একবার সংবিধানের যে প্রস্তাবনা অংশ সেটি সংশোধন করা হয়েছে, অর্থাৎ ঠিক করা হয়েছে। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন কি রয়েছে, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল। তো গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 9 ডিসেম্বর 1946 সালে। ঠিক আছে, মনে রাখবে 9 ডিসেম্বর 1946 সালে প্রথম গণপরিষদের যে অধিবেশন তা বসেছিল। তারপরের প্রশ্ন কী রয়েছে, ভারতীয় পার্লামেন্ট কী কী দিয়ে তৈরি। লোকসভা ও বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ এবং লোকসভা। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লোকসভা এবং রাজ্যসভা। ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভা দ্বারা কি গঠিত। লোকসভা এবং রাজ্যসভা দ্বারা আমাদের যে ভারতীয় পার্লামেন্ট তা গঠিত। লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি এই তিনটে দ্বারা ভারতীয় যে পার্লামেন্ট তা গঠিত। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি রয়েছে, 22 নম্বর প্রশ্নটা দেখো, সংবিধান বলবৎ করার দায়িত্ব কার উপর রয়েছে। প্রধানমন্ত্রী। অপশনে
রাষ্ট্রপতি অপশন বি, সুপ্রিম কোর্ট অপশন সি এবং অপশন ডি ভারতের প্রধান বিচারপতি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো কে কতগুলো সঠিক করতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। যতগুলো প্রশ্ন, প্রায় 100টারও বেশি প্রশ্ন রয়েছে, সরি 100 না, প্রায় 200টারও বেশি প্রশ্ন রয়েছে। তো কে কতগুলো সঠিক করতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। আর অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আশা করবো এই ভিডিওটি যারা প্রশ্নগুলোর উত্তর মনে রাখতে পারবে পরবর্তীতে তাদের খুব হেল্প হবে। ক্যাবিনেট মিশন প্রস্তাব অনুসারে গণপরিষদের সংবিধান মান্য সদস্য সংখ্যা কতজন ছিল? তো ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের সংবিধান মান্য সদস্য সংখ্যা ছিল 389 জন, ঠিক আছে, 389 জন। ক্যাবিনেট মিশন প্রস্তাব অনুসারে কত সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়? তো কত সালে প্রথম নির্বাচন হয়, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। 24 নম্বর প্রশ্ন, সকলে কমেন্টে জানাবে। তারপরে দেখো, এখানে ভারতের যে সংবিধান রয়েছে সেখানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে। তো প্রশ্নটা আসে, তো আমাদের মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। কি কি? একটা রয়েছে সাম্যের অধিকার, ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করে নিই। একটা রয়েছে আমাদের সাম্যের অধিকার, একটা রয়েছে স্বাধীনতার অধিকার, একটা রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, একটা রয়েছে ধর্মীয় স্বাধীন অধিকার এবং সংস্কৃতি শিক্ষা বিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো এগুলো মনে রাখতে হবে। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো এই 6টি মৌলিক অধিকার ভারতের যে সংবিধান সেখানে রয়েছে, ঠিক আছে। এগুলো মৌলিক অধিকার। মৌলিক অধিকারগুলো আরেকবার তোমাদের বলে দিই। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ঠিক আছে। এই 6টি মৌলিক অধিকার ভারতের সংবিধানে রয়েছে। এবার কি রয়েছে? সংবিধানের 12 এবং 35 নং ধারায় ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বর্ণিত রয়েছে, ঠিক আছে। তো 12 থেকে 30 নং ধারায় কি রয়েছে? ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার তা বর্ণিত রয়েছে, অর্থাৎ বিশদ রয়েছে। মূল সংবিধানে 60টি মৌলিক অধিকার থাকলেও 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পদের অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়, ঠিক আছে। তো মোট আমাদের 60টি অধিকার ছিল 1978-এর আগে, ঠিক আছে। 1949 সালের যে 1950 সালে 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয়। তো সেখান থেকে 1978 সাল অবধি কী হয়, আমাদের ভারতে মোট 60টি মৌলিক অধিকার ছিল। তার মধ্যে ছিল একটা কি? সম্পত্তির অধিকার, যেটা একটা মৌলিক অধিকার ছিল। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধন হয় এবং সেখানে মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়। তো তারপর আমাদের কয়টা হয়ে থাকে? তারপর আমাদের 6টা মৌলিক অধিকার বর্তমানে রয়েছে, ঠিক আছে। 6টা মৌলিক অধিকার বর্তমানে রয়েছে। তারপরে কি রয়েছে দেখো এখানে। এবার দেখো এখানে রয়েছে যে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা। তো এই প্রশ্নটা তোমাদের আসে যে ভারতের মৌলিক অধিকার কতগুলি রয়েছে এবং মৌলিক কর্তব্য কতগুলি রয়েছে। তো ভারতের মোট মৌলিক অধিকার 6টি এবং মৌলিক কর্তব্য রয়েছে 11টি। তো প্রতিটি কর্তব্য আমি তোমাদের এখন বলবো, তো সকলে এগুলো খাতায় যদি নোট করতে পারো নোট করে নিও। 1 নম্বর কি রয়েছে? সংবিধানের মান্য করা, সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা এবং সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। অর্থাৎ আমাদের জাতীয় পতাকা, সঙ্গীত এবং সংবিধানে যা যা কিছু রয়েছে সব কিছুকে আমাদের কি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে এবং সব কিছুর প্রতি আমাদের একটা নিষ্ঠা রাখতে হবে। তারপর 2 নম্বরে কী রয়েছে? স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলো সংরক্ষণ এবং অনুসরণ করা, ঠিক আছে। 3 নম্বরে কী রয়েছে? ভারতীয় সার্বভৌমতা, একতা এবং সংহতি সংরক্ষণ ও অনুসরণ, দেশ রক্ষা ও দেশ সেবামূলক কাজে নিজেকে আহ্বান করা, ঠিক আছে। অর্থাৎ ভারত সেবায়, ঠিক আছে, ভারত সেবায় বিভিন্ন সার্বভৌমতা, একতা এবং সংহতি রাখার জন্য নিজেকে ভারত সেবামূলক কাজে যোগ দেওয়া। ধর্মগত, ভাষাগত ও আঞ্চলিক ভিন্নতার ঊর্ধ্বে জনগণের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারী জাতির মর্যাদাহানির প্রথার বিলোপ। তো এগুলো আমাদের কী রয়েছে? এগুলো আমাদের সংবিধানের মৌলিক কর্তব্য। দেশের মিশ্র সংস্কৃতির ঐতিহ্যকে সম্মান প্রদর্শন। অর্থাৎ আমাদের ভারতবর্ষ 4টা দিকে 4 রকমের সংস্কৃতি প্রচলিত হয়। একদিকে রয়েছে পাহাড়, একদিকে মরুভূমি, একদিকে রয়েছে তোমাদের সমতল, একদিকে রয়েছে সমুদ্র। তো বিভিন্ন জায়গার বিভিন্ন সংস্কৃতি হয়ে থাকে। তো প্রতিটি জায়গার সংস্কৃতিকে সম্মান প্রদর্শন করা এটা আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। বনভূমি, নদ নদী, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং প্রাণীদের প্রতি কি মমত্ববোধ। অর্থাৎ আমাদের ভারতবর্ষে নয়, সব কিছু যে রয়েছে, বনভূমি, নদ নদী, জঙ্গল, পরিবেশ, সব কিছুর প্রতি আমাদের একটা স্নেহ, মমতা, মায়া রাখতে হবে।
বৈজ্ঞানিক মানসিকতা পোষণ, জাতীয় সম্পদ সংরক্ষণ, ঠিক আছে, ক্রমবর্ধমান জাতীয় উন্নতি এবং সমৃদ্ধির জন্য ব্যক্তিগত সমষ্টি উৎকর্ষ বৃদ্ধির চেষ্টা। তো এগুলো আমাদের কি মৌলিক কর্তব্য। 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা পিতামাতার অভিভাবক কর্তব্য, ঠিক আছে, এগুলো হচ্ছে কর্তব্য, যে 14 বছর অবধি প্রতিটি ছাত্রকে শিক্ষা দান করা মা বাবা মায়ের কর্তব্য। এবং মৌলিক কর্তব্য সমূহ সংবিধানের 51.A ধারায় রয়েছে। তো এগুলো এই 11টা ছিল আমাদের ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য। এবং আমরা এর আগে বললাম মৌলিক অধিকার, তো মৌলিক অধিকার রয়েছে 6টি এবং মৌলিক কর্তব্য রয়েছে 11টি, ঠিক আছে। এবার আমরা প্রশ্নগুলো করি, আরও বেশি আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন কী রয়েছে, ভারতের নাগরিকত্ব আইন কবে পাস হয়? তো ভারতের নাগরিকত্ব আইন পাস হয় 1955 সালে, ঠিক আছে, 1955। এবার দেখো, 14 বছর পর্যন্ত বয়সের শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রাপ্তির সংস্থান রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে? ঠিক আছে, যে 14 বছর পর্যন্ত প্রতিটি শিশুকে অবৈতনিকভাবে অর্থাৎ টাকা ছাড়াই পড়াতে হবে। তোমরা দেখতে পাবে যে প্রাইমারি স্কুলগুলোতে 14 বছর পর্যন্ত শিশুদের সম্পূর্ণ ফ্রি, খাওয়া দাওয়া থেকে শুরু করে A to Z। তো এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রয়েছে এটা জানতে চেয়েছে। তো এই প্রশ্নগুলো পরীক্ষা আসে অনুচ্ছেদ নম্বর 21A। অনুচ্ছেদ নম্বর 21A-তে রয়েছে যে ভারতের 14 বছর পর্যন্ত বয়স শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। তারপর কী রয়েছে আমাদের এখানে, প্রশ্নটা একটু উপরে উঠে গেছে, বর্তমানে সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার? আমরা এখনই বললাম বর্তমানে যে সম্পত্তির অধিকার তা 1978-এর যে 44তম সংবিধান সংশোধন সেখানে উঠে গেছিলো। তো বর্তমানে সম্পত্তির অধিকার হলো কি আইনি অধিকার, ঠিক আছে, সেটা আইনি অধিকার। সম্পত্তির অধিকার হলো কি আইনি অধিকার, সেটা আর আমাদের মৌলিক অধিকারের মধ্যে আর নেই, ঠিক আছে, মৌলিক অধিকারের মধ্যে নেই। তো সেটা হলো কি আইনি অধিকার, ঠিক আছে, সেটা হলো আইনি অধিকার। তারপরে প্রশ্ন কি রয়েছে, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে দেওয়া হয়েছিল? তো কংগ্রেসের করাচি অধিবেশনে মৌলিক অধিকারের যে প্রস্তাব তা দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, পার্পেল কালারটা থাক, ঠিক আছে, সরি খয়েরি হয়ে গেছে, বেগুনি। আচ্ছা, আমি লাল কালারটা নিয়ে নিচ্ছি। তো মৌলিক অধিকারের যে প্রস্তাব তা কংগ্রেসের কোন অধিবেশনে? করাচি অধিবেশনে কি দেওয়া হয়েছিল, ঠিক আছে। এই অধিবেশন কবে? 1931 সালে অনুষ্ঠিত হয়, 1931 সালে অনুষ্ঠিত হয়। দেখো, ভারতীয় সংবিধানের 24 নং ধারা অনুযায়ী কলকারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয় কত বছর বয়সের কম হলে? অর্থাৎ কি ভারতের সংবিধানের 24 নং ধারায় বলা রয়েছে যে কলকারখানায় শিশুদের কাজ করতে দেওয়া যাবে না কত বছরের কম হলে। তো 14 বছরের যদি কম হয় তাহলে সংবিধানের 24 নং ধারায় রয়েছে যে তাদের যে কোনো শিশু শ্রমে করানো যায় না। শিশু সেটা কলকারখানায় হোক বা চায়ের দোকান হোক, যেখানে হোক 14 বছরের কম হলে তাকে সেখানে রাখা যাবে না, ঠিক আছে। এটা আইনগত এটা নয়, ঠিক আছে, আইনগত নয়। 30 নম্বর প্রশ্ন কি রয়েছে, কত সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধান অন্তর্ভুক্ত করে? তো 1976 সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করেছে 1976 সালে, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা কি ছিল 42তম সংবিধান সংশোধনী ছিল, যেটা 42তম সংবিধান সংশোধনী ছিল। এবার দেখো 31 নম্বর প্রশ্ন কি রয়েছে। তো 31 নম্বর প্রশ্নটা রয়েছে, কোন মৌলিক অধিকারটিকে B.R. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তো সাংবিধানিক প্রতিবিধানিক অধিকার, ঠিক আছে, সাংবিধানিক প্রতিবিধানিক অধিকার, একে ডক্টর B.R. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন বা বর্ণনা করেছেন। তারপরের কি রয়েছে, মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারকের? তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি হাইকোর্ট এবং অপশন ডি কোনোটি নয়। তো মৌলিক অধিকার কার্যকর করার যে দায়িত্ব সেটা হলো কি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোই করতে পারবে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোই মৌলিক অধিকার কি করতে পারবে, তারা কার্যকর করার দায়িত্ব গ্রহণ করতে পারবে। এরপরের প্রশ্নতে চলে যাই, 33 নম্বর, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের কয়টি ছিল? অর্থাৎ মূল সংবিধান, অর্থাৎ যখন 1950 সালের 26শে জানুয়ারি
কার্যকরী করা হয় তখন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার ছিল 60টি, ঠিক আছে। তো অনেকে 6টি করে আসবে, কিন্তু এখানে বলেছে মূল সংবিধান অর্থাৎ শুরুতে, তো শুরুতে 60টি আমাদের মৌলিক অধিকার ছিল। তারপরের প্রশ্ন 34 নম্বর, ভারতীয় সংবিধানের কোন নম্বর ধারায় অর্থাৎ কত নম্বর ধারায় অধীনে ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন? তো সংবিধানের 18 নম্বর ধারায় ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী এই দুটি পুরস্কার প্রদান করেন 18 নম্বর ধারায়, ঠিক আছে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি প্রদান করা যাবে না? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে অর্থাৎ একটা ব্যক্তি, ঠিক আছে, একটা যদি অপরাধ করে থাকে তো তার জন্য তাকে দুবার শাস্তি দেওয়া যাবে না, এটা সংবিধানের 20 নম্বর ধারায় বলা হয়েছে, ঠিক আছে, 20 নম্বর ধারায় বলা হয়েছে। 36 নম্বর প্রশ্নটা দেখো, এটা একটু বড় প্রশ্ন কিন্তু অনেক জানার প্রশ্ন এটা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সরকার দ্বারা পরিচালিত সরকার থেকে সমাজে যাতে আর্থিক অনুদান প্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বর্ণ পরিবর্তী ভাষা কেবলমাত্র এগুলির কোনো একটির ভিত্তিতে কোনো নাগরিককে ভর্তির অধিকার খর্ব করা যাবে, এটা নাও হবে, ঠিক আছে, তো যাবে না। তো পিডিএফটা তোমরা যারা যারা ডাউনলোড করতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে পিডিএফটা পেয়ে যাবে। তো আমাদের এটার রাইট অ্যান্সার হবে 26 নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ 26 নম্বর অনুচ্ছেদে রয়েছে যে কোনো জায়গাও আমরা ভারতে যে ধর্ম বর্ণ প্রভৃতি রয়েছে আমরা সেগুলোকে নাগরিকভাবে ভিত্তিক করব না, অর্থাৎ আলাদা আলাদা করব না, সব এক, ঠিক আছে, এটাই রয়েছে। 37 নম্বর প্রশ্নে কী রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে নির্দেশাবলী রয়েছে? তো নাগরিকত্ব রয়েছে আমাদের 2 নম্বর অংশে, ঠিক আছে, সংবিধানের 2 নম্বর অংশে নাগরিকত্বের সম্বন্ধে বলা রয়েছে। একটু ওয়েট করো। আটত্রিশ নম্বর প্রশ্ন কী রয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? তো ভারতীয় সংবিধানের 17 নং ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে, 17 নং ধারায়, ঠিক আছে, 17 নং ধারায়। কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি নয়? অপশন এ সংবিধান প্রতিবেদনের অধিকার, এটা বি.আর. আম্বেদকর কী বলেছেন, হৃদয় এবং আত্মা বলেছেন সংবিধানের প্রতিবেদনের অধিকারকে। এখানে প্রশ্নটা চেয়েছে কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়, অর্থাৎ সংবিধানের মৌলিক অধিকার নয়? সাংবিধানিক প্রাতিবন্ধক অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার এবং থ্রেটভাবে জীবিকা অর্জনের অধিকার, ঠিক আছে। তো অপশন ডি রাইট অ্যান্সার। আমরা উপরের সবগুলোই পড়লাম মৌলিক অধিকারের মধ্যে, তো অপশন ডি নেই, তাই এটা স্বীকৃতি নয়। তারপরে আমি কিছু পয়েন্ট নিয়ে এসেছি যেটা জানা সকলের জরুরি, যে সংবিধানের ধারা ও সংবিধান সংশোধনী। তো মূল সংবিধানের 395টি ধারা ছিল এবং 8টি তপশিলি ছিল, যেটা তোমাদের আগেও বলেছি। এবার কী রয়েছে, আমাদের সংবিধানে এখনও পর্যন্ত 104টি সংশোধনী হয়েছে। এই সংশোধনীগুলি লক্ষ্য সমাজে যাতে সংবিধানের মূল ধারাকে অক্ষুণ্ণ রেখে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন সমস্যার মোকাবিলা করতে পারে। অর্থাৎ সংবিধান সংশোধনী তখনই করা হয় যখন আমাদের বর্তমান সমাজে বিভিন্ন কিছু সময় তৈরি হয় বা সময় ক্রিয়েট হয়, যার জন্য আমাদের সংবিধানকে আবার নতুনভাবে কিছু কিছু পরিবর্তন করতে হয়, তো সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো 40 নম্বর প্রশ্ন দেখো, সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা? তো সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে অপশনে 36 নম্বর সংশোধনী, 35 নম্বর, 32 নম্বর, 33 নম্বর। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 36 নম্বর। তো সিকিমকে 36 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারপরে দেখো 41 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, এই শব্দ তিনটি প্রস্তাবনায় যোগ করা হয় কততম সংশোধনীর মাধ্যমে? তো এটি আমাদের 42তম সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়, তোমাদের আমি বলে দিলাম, ঠিক আছে। সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা এবং অখণ্ডতা, এই শব্দ তিনটি সংবিধানের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল, যেটা কত সালে, 1976 সালে, ঠিক আছে, 1976 সালে করা হয়। তারপরে প্রশ্ন দেখো 42 নম্বর, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়
কততম সংশোধনীর মাধ্যমে? তো এটা আমাদের কত হবে? এটা আমাদের 44তম সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল। ঠিক আছে, সম্পত্তির অধিকার যেটা আমরা পড়লাম 1978 সালে যে 44তম সংশোধনী হয়েছিল সংবিধান, তো সেই সময় করা হয়েছে। ঠিক আছে, সেই সময় করা হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কী রয়েছে? ভোটাধিকার লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? তো ভোটাধিকারের যে বয়স তা 21 থেকে কমিয়ে দেওয়া হয়ে সেটাকে করা হয় 18, সেটা আমাদের 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে। ঠিক আছে, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে কত সালে? 1988 সালে। তো 1988 সাল অবধি ভোটার বয়স ছিল 21 বছর, তবে সেটা 18 করে দেওয়া হয় 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তারপরে প্রশ্ন দেখো, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়? ঠিক আছে, কততম সংবিধান সংশোধনী? তো এটা 86, অর্থাৎ 2002-এ লাগু হয়েছিল। ঠিক আছে, 2002-এ আমাদের ভারতের 104টা যে সংবিধান সংশোধনী তার মধ্যে 86তম অর্থাৎ 86তম যে সংবিধান সংশোধনী, সেখানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করতে হবে, এটা সংবিধান সংশোধনীতে অ্যাড করা হয়েছে। জিএসটি বিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে চালু করা হয়েছে? তো জিএসটি বিল 2017 সালে। ঠিক আছে, এটা আমাদের ভারতের 103তম সংবিধান সংশোধনী ছিল। ঠিক আছে, 103তম সংবিধান সংশোধনী ছিল 2017 সালে। জিএসটি বিল সংবিধান সংশোধনীতে অ্যাড করা হয়েছে। তারপর দেখো, অস্পর্শতা দূরীকরণ এবং সংবিধানের কত নম্বর ধারায় কথা বলা আছে? তো অস্পর্শতা দূরীকরণ 17 নং ধারায় বলা আছে। ঠিক আছে, অস্পর্শতা দূরীকরণ 17 নং ধারায়। বাক স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় রয়েছে? তো 18 নম্বর ধারায় বাক স্বাধীনতার অধিকার রয়েছে। 18 নম্বর ধারা, অপশন বি রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন কী রয়েছে? শিক্ষার অধিকার সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? তো শিক্ষার অধিকার 21A নম্বর ধারায়, প্রথম অপশন রাইট অ্যান্সার। 21A নম্বর ধারায় শিক্ষার অধিকার সংবিধানের 21A ধারায় বলা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো 49, রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে? তো রাষ্ট্রপতির অপসারণ এবং ইমপিচমেন্ট যে পদ্ধতি সংবিধানের 61 নম্বর ধারায় বলা হয়েছে। ঠিক আছে, অপসারণ অর্থাৎ রাষ্ট্রপতিকে সরানো কিভাবে যাবে সেটাকে ইংলিশে বলা ইমপিচমেন্ট। তো ইমপিচমেন্ট কত ধারায় রয়েছে? 61 নম্বর ধারায় রয়েছে। এবার দেখো, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সংবিধানে কত নম্বর ধারায় বলা আছে? তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সংবিধানের 76 নম্বর ধারায় বলা আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কে সংবিধানের 76তম ধারায় বলা হয়েছে। তারপর দেখো, অর্থ বিলের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? তো অর্থ বিলের কথা সংবিধানের 110। ঠিক আছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মানি বিল বা অর্থ বিল, এইটি সংবিধানের 110তম ধারায় বলা আছে। ঠিক আছে, 110তম ধারায়। সুপ্রিম কোর্টের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? তো সুপ্রিম কোর্টের যে কথা সংবিধানের 124তম ধারায় বলা আছে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট, মানি বিল 110 এবং সুপ্রিম কোর্টের কথা বলা আছে 124, এবং অ্যাটর্নি জেনারেল কথা বলা আছে 76 নম্বর ধারা, রাষ্ট্রপতি অপসারণ 61 নম্বর ধারা। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং যেটা তোমাদের আগে বললাম যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান, সেটা 21 নম্বর ধারা বলা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো, রাজ্যপালের কথা সংবিধানের কোথায় বলা আছে? রাজ্যপাল বা গভর্নরের কথা বলা হয়েছে সংবিধানের 153 নম্বর ধারায়। ঠিক আছে, 153 নম্বর ধারায় রাজ্যপাল বা গভর্নরের যে কথা সেটা বলা হয়েছে। হাইকোর্টের কথা কোথায় বলা আছে? তো হাইকোর্টের কথা 214, হাইকোর্টের কথা 214 নম্বর ধারায় বলা হয়েছে। হাইকোর্টের কথা 214 নম্বর ধারায় বলা হয়েছে। ঠিক আছে, অর্থ কমিশনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? তো অর্থ কমিশনের কথা সংবিধানের 280। ঠিক আছে, অর্থ কমিশন একটা আলাদা আর অর্থ বিল একটা আলাদা। অর্থ বিলটা 110 এবং অর্থ কমিশনের কথা বলা হয়েছে 280-তে। তারপরে প্রশ্ন দেখো, কেন্দ্র এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশন, কেন্দ্রের এবং রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ যেমন ইউপিএসসি একটা হয় আর একটা হয়ে থাকে ডাব্লিউবিপিএসসি। ঠিক আছে, তো এটা কোথায় বলা হয়েছে? সংবিধানের 315 নম্বর ধারায় কেন্দ্র এবং রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন তার সম্পর্কে বলা হয়েছে। চাকুরির ক্ষেত্রে এসসি এবং এসটিদের সংরক্ষণের ব্যবস্থা সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? তো এসটি এবং এসসিদের যে সংরক্ষণ একটা সিট রিজার্ভ থেকে, সেটা 335 নম্বর ধারায় বলা হয়েছে। কোন দেশে জাতীয় জরুরি অবস্থার ঘোষণা
সংবিধানে কত নম্বর ধারা বলা আছে? কোনো দেশের সংবিধানে জাতীয় জরুরি অবস্থা যে ঘোষণা সেটা 352 নম্বর, ঠিক আছে, ইমার্জেন্সি, ঠিক আছে, ন্যাশনাল ইমার্জেন্সি যেটাকে বলা হয়। তো ন্যাশনাল ইমার্জেন্সি 352 নম্বর ধারায় বলা হয়েছে। তারপরে প্রশ্ন কী রয়েছে? রাজ্যে জরুরি অবস্থার ঘোষণা সংবিধানে কত নম্বর ধারা বলা আছে? তো 356, এটা রাজ্যে জরুরি অবস্থার ঘোষণা, ঠিক আছে। আর দেশের মধ্যে যদি হয় সেটা 352, আর রাজ্যের মধ্যে যদি হয় 356। দুটো আমাদের ডিফারেন্স আছে, একটা দেশের মধ্যে, একটা রাজ্যের মধ্যে। যদি রাজ্যের মধ্যে হয়ে থাকে তাহলে সেটা 356, আর দেশের মধ্যে হলে 352। তার পরবর্তী প্রশ্ন কী রয়েছে আমি একটু জুম করে নিই। আর্থিক জরুরি অবস্থার ঘোষণা সংবিধানে কত নম্বর ধারা রয়েছে? তো আর্থিক জরুরি অর্থাৎ যেটাকে বলি কি তোমাদের আর্থিক সংকট যেটাকে বলা হয়, ঠিক আছে, ইংলিশটা মনে পড়ছে না, তবে আর্থিক সংকট যেটাকে বলা হয়, তো আর্থিক সংকট 360। আর্থিক সংকট আমাদের 360 নম্বর যে ধারা, সেই ধারায় বলা হয়েছে, ঠিক আছে। শিশুশ্রম বন্ধ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী? তো শিশুশ্রম যেটা বন্ধ করা হয়েছে সংবিধানের 24 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে। সংবিধানের 24 নম্বর ধারা অনুযায়ী শিশুশ্রম যেটা, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থার কথা, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থার যে কথা, সেটা সংবিধানের কত নম্বর ধারা? তো সংবিধানের 40 নম্বর ধারায়, সংবিধানের 40 নম্বর ধারায় কি গ্রাম পঞ্চায়েতের কথা বলা আছে? সংবিধানের 40 নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েতের কথা বলা আছে। ভারতের রাষ্ট্রপতির কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? তো ভারতের রাষ্ট্রপতির কথা সংবিধানের 52 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে। ভারতের যে রাষ্ট্রপতির কথা সেটা সংবিধানের 52 নম্বর ধারায় বলা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের কথা কত নম্বর ধারায় বলা আছে? তো রাষ্ট্রপতি নির্বাচনের যে কথা সেটি 54 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে। 54 নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের যে কথা সেটা বলা আছে, 54 নম্বর। গোয়া, দমন এবং দিউকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে? তো গোয়া এবং দমন দিউ এটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছিল 1962 সালে 12 নম্বর সংবিধান সংশোধনী, ঠিক আছে, 1962 সালে 12 নম্বর। আর 2017 সালে কত নম্বর ছিল? 2017 সালে আমাদের ছিল 103 নম্বর সংবিধান সংশোধনী, যেখানে আমাদের জিএসটি লাগু করা হয়েছে। তারপর দেখো, ভারতের নাগরিকতা প্রকৃতি হলো কি? ভারতের নাগরিকতার প্রকৃতি হলো এক নাগরিকত্ব, ঠিক আছে। ভারতের নাগরিকতার প্রকৃতি হলো কি? ভারত হলো এক নাগরিকত্ব। এবার দেখো, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী এবং স্পিকার এর সম্বন্ধে কিছু তোমাদের বলি, ঠিক আছে। এর সম্বন্ধে তোমাদের কিছু বলি, তোমাদের একদম সময় নষ্ট করানো হচ্ছে না, যত স্পিডে বলা যায় ততটা স্পিডে বলানো হচ্ছে। সকলের সময় দামি, তাই সকলের সময়কে এখানে রেসপেক্ট করা হচ্ছে, ঠিক আছে। তো যাদের ভিডিওটা ফার্স্ট মনে হচ্ছে, ভিডিওটা একটু স্লো করে দেখবে, ধীরে ধীরে, একবার নয়, দুবার নয়, 4বার দেখবে, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবে। ভারতের পার্লামেন্টে লোকসভা, রাষ্ট্রপতি নিয়ে গঠিত, ঠিক আছে। ভারতের পার্লামেন্টে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত। তো ভারতের যে পার্লামেন্ট সেটা 3টা নিয়ে গঠিত, আমরা এখনই বললাম, একটা লোকসভা, একটা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি, যাকে বলা হয় থাকে কি, যাকে আমাদের বলা হয় প্রেসিডেন্ট বলা হয় ইংলিশে। দেখো, পার্লামেন্টের যে নিম্নকক্ষ তার নাম হলো কি? লোকসভা। এই প্রশ্নটা আছে, আমি দিয়েছি। পার্লামেন্টের যে নিম্নকক্ষ সেটির নাম হলো কি? লোকসভা। তো লোকসভার যে সদস্য তাদের মেয়াদ কত বছর? 5 বছর, ঠিক আছে। যে লোকসভায় সভাপতিত্ব করেন কে? স্পিকার। স্পিকার বর্তমানে কে রয়েছেন? ওম বিড়লা, ঠিক আছে। ওম বিড়লা বর্তমানে ভারতের লোকসভার সদস্যের স্পিকার রয়েছেন। তারপরে দেখো, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? তো লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম 25 বছর হতে হবে, ঠিক আছে। তো পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো লোকসভা এবং উচ্চ কক্ষের নাম হলো কি? রাজ্যসভা। মনে রাখবে, রাজ্যসভা। এবং রাজ্যসভার মেয়াদ কত? 6 বছর। আর লোকসভার মেয়াদ কত? 5 বছর। ডিফারেন্স এটা। রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর যোগ্যতা লাগে, অর্থাৎ 30 বছর বয়স হতে হয়, কিন্তু লোকসভায় মেয়াদ হতে গেলে 25 বছর ন্যূনতম বয়স হলেই হবে, ঠিক আছে। তো রাজ্যসভায় সভাপতিত্ব করেন কি? উপরাষ্ট্রপতি। রাজ্যসভার কথা বলছি আমি। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, যেহেতু এখানে এজওয়ালা লোকগুলো থাকে এবং মেয়াদও অনেক বেশি, 6 বছর। যারা লোকসভায় থাকেন তাদের মেয়াদ 5 বছর। আর তার সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার, ঠিক আছে, যিনি বর্তমানে ওম বিড়লা রয়েছেন। আর তোমাদের বর্তমানে প্রেসিডেন্ট কে ভারতের? অবশ্যই কমেন্টে জানিও যারা জানো।
তারপরে প্রশ্নটা দেখো, প্রধানমন্ত্রীর ন্যূনতম বয়স কত? 25 বছর হলে প্রধানমন্ত্রী হয়ে যায়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করান, ঠিক আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করান। এবার এই রিলেটেড আমি কিছু প্রশ্ন তোমাদের করে দিচ্ছি। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? আমরা এখনই বললাম ভারতের পার্লামেন্টের যে নিম্নকক্ষের নাম সেটি হলো লোকসভা, ঠিক আছে। ভারতীয় পার্লামেন্টের যে নিম্নকক্ষের নাম সেটা হলো লোকসভা, আর উচ্চকক্ষের নাম হলো রাজ্যসভা। পার্লামেন্টে বছরে কতবার অধিবেশন বসে? তো পার্লামেন্টে বছরে আমরা 3বার কি অধিবেশন বসাই। একটা হচ্ছে তোমাদের কি সাধারণ অধিবেশন বা বাজেট সেশন, আর একটা তোমাদের বাদুর অধিবেশন এবং শীতকালীন অধিবেশন, ঠিক আছে। এটা গ্রীষ্মকালীন, একটা শীতকালীন এবং একটা বাজেট অধিবেশন। তো টোটাল 3টা অধিবেশন আমাদের পার্লামেন্টের মধ্যে বসে থাকে, ঠিক আছে। পার্লামেন্টের মধ্যে 3টা অধিবেশন বসে। আর পার্লামেন্টের যে নিম্নকক্ষ সেটার নাম হলো কি, আমরা তোমাদের আরেকবার বলি, লোকসভা। আর উচ্চকক্ষের নাম রাজ্যসভা। লোকসভার মধ্যে হতে গেলে মিনিমাম তোমাদের 25 বছর যোগ্যতা লাগবে। আর লোকসভার যে সভাপতিত্ব তিনি আমাদের ভারতের স্পিকার ওম বিড়লা করেন, এবং রাজ্যসভার মধ্যে আমাদের ভারতের রাষ্ট্রপতি তার তার সভাপতিত্ব করেন। লোকসভায় মেম্বার হতে গেলে 25 বছর লাগে, আর রাজ্যসভায় হলে 30 লাগে, এটাই ডিফারেন্স। তারপরে কি রয়েছে, উচ্চকক্ষ আমরা এখনই বললাম রাজ্যসভা, 69 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এগুলা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন দেখো, সংবিধান অনুযায়ী বছরে কমপক্ষে কতবার অধিবেশন বসে? তো সংবিধান অনুযায়ী বছরে কতবার কমপক্ষে অধিবেশন করা যায়, ঠিক আছে, বা করতে হয়? তো তো রাইট অ্যান্সার হবে 2বার, ঠিক আছে। 6 মাস অন্তর অন্তর 2বার সংবিধান অনুযায়ী বছরে কি অধিবেশন করতে হয়, বছরে 2বার, ঠিক আছে, বছরে 2বার। পার্লামেন্টের যে ভবন তার নকশা কে করেছেন? অপশন বি রাইট অ্যান্সার, এডুইন লুটেন্স এবং হওয়ার্ড বাকের, ঠিক আছে। আমাদের পার্লামেন্টের যে নকশা, পার্লামেন্টের যেভাবে তৈরি হয়েছে সকলে হয়তো দেখেছো, পার্লামেন্টের যে নকশা, অপশন বি এডুইন লুটেন্স এবং হাওয়ার্ড বাকের, তো তিনি ভারতের পার্লামেন্টের নকশা করেছেন, ঠিক আছে। 72 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতের পার্লামেন্ট ভবনটি কার অনুকরণে তৈরি, ঠিক আছে। তো ভারতের যে পার্লামেন্টটি রয়েছে সেটি আমাদের কার অনুকরণে তৈরি? সেটি অশোক চক্রের অনুকরণে তৈরি, ঠিক আছে। অশোক চক্রের অনুকরণে ভারতীয় পার্লামেন্টটি তৈরি। তারপরের প্রশ্ন দেখো, সংসদ ভবনটি যখন তৈরি হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? এই ধরনের প্রশ্নগুলো আছে। তো ভারতের সংসদ ভবন যখন তৈরি করা হয়েছিল, তো লর্ড আরউইন ছিলেন ভারতের ভাইসরয়, ঠিক আছে। লর্ড আরউইন ছিলেন ভারতের ভাইসরয়। রাষ্ট্রপতির মেয়াদ কত? তো রাষ্ট্রপতির মেয়াদ হলো 5 বছর, ঠিক আছে। রাষ্ট্রপতির মেয়াদ কত? রাষ্ট্রপতির মেয়াদ হলো 5 বছর। লোকসভার অধিবেশন কে আহ্বান করেন? তো লোকসভার অধিবেশনের আহ্বান করেছেন কে? রাষ্ট্রপতি, ঠিক আছে। রাষ্ট্রপতি ভারতের লোকসভার অধিবেশনের আহ্বান করেন। তার পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আরেকটু তথ্য দিয়ে দিই, এছাড়া ইনি রাজ্যসভার অধিবেশন এবং যুগ্ম অধিবেশন দুটারই আহ্বান করেন। রাজ্যসভার যে অধিবেশন হয় এবং যুগ্ম অধিবেশনে এই দুটোতেই কী করেন? আমাদের রাষ্ট্রপতি আহ্বান করেন। তারপরে প্রশ্ন কী রয়েছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি আমরা সকলে জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, অর্থাৎ গভর্নর নয়, তোমাদের প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। ভারতের সাংবিধানিক প্রধান কে? তো ভারতের যদি সাংবিধানিক প্রধান দেখতে যাই, তো রাষ্ট্রপতি আমাদের হলো সাংবিধানিক প্রধান। তারপর কি, রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়সের দরকার? রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর মিনিমাম চাই। রাজ্যসভা কি ধরনের কক্ষ? রাজ্যসভা হলো কি একটি স্থায়ী কক্ষ। তারপরে প্রশ্ন দেখো, রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হবে? রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে 30 বছর হতে হবে, ঠিক আছে। রাজ্যসভার কথা বলছি। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি করেন, তাই 30 বছর লাগবে। আর লোকসভার সভাপতি কে করেন? স্পিকার করেন, লোকসভার স্পিকার, তাই বয়সটা একটু কম লাগে, 25 বছর। রাজ্যসভার সদস্য সংখ্যা কতজন হতে পারে? তো রাজ্যসভার সদস্য সংখ্যা 250 জন হতে পারে, ঠিক আছে। রাজ্যসভার কথা বলা আছে, লোকসভার নয়। রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত? তো রাজ্যসভার বর্তমান যে সদস্য সংখ্যা তা হলো 245, 245, কিন্তু সর্বোচ্চ 250 করা যাবে, ঠিক আছে। তারপর দেখো, আর হ্যাঁ, 245 জন কীভাবে? তো 233 জন তো নির্বাচিত সদস্য, আর বাকি 12 জন রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়। তোমরা এই প্রশ্নটা পরীক্ষা আছে যে রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করে? তো রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনীত করে, মনে রাখবে। তারপরের প্রশ্ন কি রয়েছে,
রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? তো রাজ্যসভার যে যদি সদস্য তুমি হয়ে থাকো তো তোমাদের মেয়াদ থাকবে 6 বছর, 3+3 6 বছর, ঠিক আছে। আর যদি তুমি লোকসভার সদস্য হয়ে থাকো তো তোমাদের মেয়াদ থাকবে 5 বছর, এটাই ডিফারেন্স। আর রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, রাষ্ট্রপতির মেয়াদ কিন্তু 5 বছর, কিন্তু রাজ্যসভার মেয়াদ হলো 6 বছর, এটা ডিফারেন্স রয়েছে। লোকসভা কী ধরনের কক্ষ? তো লোকসভা একটি অস্থায়ী কক্ষ, ঠিক আছে। লোকসভা একটি অস্থায়ী কক্ষ। রাজ্যসভার মতো লোকসভা স্থায়ী কক্ষ নয়, প্রতি 5 বছর অন্তর লোকসভা ভেঙে যায়, ঠিক আছে। লোকসভা ভেঙে যায় আবার গঠিত করা হয়, ঠিক আছে। লোকসভা ভেঙে যায় আবার গঠিত করা হয় 5 বছর অন্তর অন্তর, ঠিক আছে। এবার দেখো, লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর দরকার, আমি তোমাদের এখনই বললাম। তো আমরা এখনই বললাম যে 25 বছর, কিন্তু এখানে ভুল রয়েছে, এটা 25 বছর হবে, ঠিক আছে। এটা আমার ডাউট আছে, তবে তোমরা যারা জানো একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও। লোকসভার সদস্য সংখ্যা কতজন হতে পারে? তো লোকসভার সদস্য সংখ্যা কতজন হতে পারে, এখানে দেখতে পাচ্ছ। তো লোকসভার সদস্য সংখ্যা 552 জন হতে পারে। এর মধ্যে রাজ্যগুলি থেকে 530 জন আসবে, 20 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসবে, এবং 2 জন অ্যাংলো ইন্ডিয়ান যিনি রাষ্ট্রপতি নির্বাচন করেন, ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচন করেন, তো টোটাল 552 জন লোকসভার সর্বাধিক হতে পারে, এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু বর্তমানে কতজন রয়েছে? 545 জন রয়েছে বর্তমানে, 545 জন। এদের মধ্যে 343 জন নির্বাচিত এবং 2 জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। তো টোটাল হতে পারে 552 জন। আমি তোমাদের বললাম 530 জন রাজ্যগুলি থেকে আসবে, 20 জন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে আসবে, এবং 2 জন অ্যাংলো ইন্ডিয়ান যেটি রাষ্ট্রপতি নির্বাচন করে নিয়ে আসেন, ঠিক আছে। সর্বোচ্চ 552 জন হতে পারবে, কিন্তু বর্তমানে সদস্য সংখ্যা 545 জন। কীভাবে? 543 জন তো তোমাদের নির্বাচিত হয়ে আসলো কেন্দ্রশাসিত এবং অঞ্চল থেকে, আর 2 জন তোমাদের কি, 2 জন তোমাদের অ্যাংলো ইন্ডিয়ান। লোকসভার যিনি যিনি প্রথম প্রধান নির্বাচন, লোকসভায় যিনি প্রধান নির্বাচন হয় তাকে কি বলা হয়? তো লোকসভায় যিনি প্রধান নির্বাচন তাকে প্রধানমন্ত্রী বলা হয় থাকে, ঠিক আছে। লোকসভার ভোট, প্রধানমন্ত্রীর ভোট আমরা সকলে জানি। ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? তো রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, আমরা সকলেই জানি। তারপরে প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী হতে গেলে বয়স কত লাগবে? 25 বছর বয়স প্রধানমন্ত্রী হতে গেলে লাগবে, ঠিক আছে। প্রধানমন্ত্রীর কার্যকাল কত? প্রধানমন্ত্রী 5 বছরের জন্য নির্বাচিত হন, দেখে নেবে। লোকসভার অধিবেশনের সভাপতিত্ব কে করেন? তো লোকসভার অধিবেশনের সভাপতিত্ব করেন আমাদের স্পিকার ওম বিড়লা, ঠিক আছে। স্পিকার অর্থাৎ লোকসভার স্পিকার লোকসভার অধিবেশনের সভাপতিত্ব করেন। তারপরের প্রশ্ন কী রয়েছে? পার্লামেন্টের যৌথ অধিবেশন সভাপতিত্ব অনুসরণ করেন কে? স্পিকার, ঠিক আছে। পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে করেন? স্পিকার করেন। কোন বিল অর্থ বিল কিনা তা ঠিক করেন কে? তো কোনো একটা বিল অর্থ বিল অর্থাৎ মানি বিল কি নয় সেটা ঠিক করেন আমাদের লোকসভার স্পিকার। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আমি আর অল্পই তোমাদের একটা প্রশ্ন করে ভিডিওটা শেষ করছি, সেকেন্ড পার্টে পুরোটা ফিনিশ করে দেবো। তোমাদের কী রয়েছে? উপরাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হতে? উপরাষ্ট্রপতি যদি হতে চাও কমপক্ষে 35 বছর হতে হবে, এবং রাষ্ট্রপতি হতে গেলেও কি 35 বছর হতে হবে। রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? তো রাজ্যসভায় রাষ্ট্রপতি মোট 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন, ঠিক আছে। যেটা 2 জন কি অ্যাংলো ইন্ডিয়ান, 2 জন সদস্যকে মনোনীত করেন কে? রাষ্ট্রপতি, ঠিক আছে, যারা অ্যাংলো ইন্ডিয়ান থাকে। তারপরে প্রশ্ন কী রয়েছে? তো আজকে আমি ভিডিওটা এত পর্যন্ত রাখছি, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, তোমাদের জন্য আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো গুরুত্বপূর্ণ। যারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবে, প্রশ্ন দেওয়া হয় অনেক মাঝে মাঝে। আর তোমাদের ইউটিউব চ্যানেলে যত সমস্ত পিডিএফ স্টাডি নোটস সব কিছু ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই তোমরা একটু লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাদের পলিটি জানতে চায় তাদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।